ভারতের খাবো, ভারতের পরবো, ভারতে এসেই চিকিৎসা করবো, ভারতের বাজারে নিজেদের পণ্য বিক্রি করবো, সেখান থেকে মুনাফা কামাবো। আর তারপর ভারতেরই সারে সর্বনাশ করে ছাড়বো। ভারতের জাতীয় পতাকা মাড়িয়ে দেবো, ভারতের সনাতনী ঐতিহ্যকে আক্রমণ করবো, ভারতবাসী সে দেশে গেলে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করবো। এমনকি ভারতের মধ্যে বিচ্ছিন্নতাবাদী, মৌলবাদী শক্তিকে জাগ্রত করে ভারতকে খণ্ড-বিখণ্ড করার চেষ্টা করবো। বাংলাদেশের এই বেয়াদবিপনার বিরুদ্ধে সবার আগে যিনি গর্জে উঠেছিলেন তিনি হচ্ছেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের এই বাড়বাড়ন্ত ঠেকানোর জন্য তিনি কড়া নিদান দিয়েছিলেন যে বাংলাদেশের সঙ্গে সমস্ত পণ্য বয়কট করতে হবে। এই চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম পাঠানো বন্ধ করলেই বাংলাদেশের টিটিয়া টিপে ধরা যাবে। আর সেই জায়গাটা তিনি হাতে কলমে করিয়ে দেখিয়েছিলেন। আর শুভেন্দু পথটাই যে সঠিক পথ সেটা এবার কার্যত শিলমোহর পড়ে গেল সংঘের কাছ থেকেও। শুভেন্দুর হাত আরো বেশি শক্ত করতে এবার একই পথে আরো বৃহত্তর পদক্ষেপ নিতে চলেছে। চতুর্মুখী যে পদক্ষেপ সংঘ নিতে চলেছে তার মধ্যে ৪ নম্বর স্টেপটা হচ্ছে সবথেকে মারাত্মক। সেটা হচ্ছে মোদী সরকারের উপর চাপ দিয়ে বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়া। আর তাতেই ভাতে মরবে বাংলাদেশ। এই ভারত থেকে যে তুলো তারা আমদানি করছে বা ভারতবর্ষে তাদের সামগ্রী রপ্তানি করছে, সেখান থেকে যে মুনাফা করছে, সেখান থেকে যে বাণিজ্য করছে, সেই টাকাতেই নিজেদের দেশে জন্ম দেওয়া সন্ত্রাসবাদ দিয়ে ভারতবর্ষকে খণ্ড-বিখণ্ড করার চেষ্টা, সেটাকে ভাতে মারতে হবে। কিন্তু একটা মুশকিল হচ্ছে বাংলাদেশের সঙ্গে যদি বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়া হয়, তাহলে $১৬ বিলিয়ন প্রত্যেক বছর তাদের সঙ্গে বাণিজ্য হয়। ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষতিও তো হবে না। আরও একটা বড় সলিউশন হয়ে গেছে এবং সেই সলিউশন মোদী সরকার যখন ইমপ্লিমেন্ট করবে, তখন শুধু বাংলাদেশ চোখে সর্ষে ফুল দেখবে তাই নয়, তাদের যে বাপ যাদের মদতে তারা এতখানি উঠছে সেই চীনা ড্রাগন তাদেরও টেটিয়া খারাপ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে এবং ভারতের যে অর্থনৈতিক অবস্থা আছে, বাণিজ্যিক যে সমীকরণ রয়েছে সেটা বহু, বহু গুণ বৃদ্ধি পাবে। কি হতে চলেছে, কিভাবে হতে চলেছে তাই এক, এক করে আপনাদের ব্যাখ্যা করব। দেখুন, সংঘ সরাসরি এই বাংলাদেশ প্রসঙ্গে এখনই ময়দানে নামছে না। যদিও সংঘ প্রধান মোহন ভাগবত তিনি কিন্তু কেন্দ্র সরকারকে ইতিমধ্যেই তার আবেদন জানিয়ে রেখেছেন যে এই বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ কেন্দ্র সরকারকে নিতে হবে। কিন্তু যেটা জানা যাচ্ছে সংঘেরই অন্যতম আরেকটা শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ, তারা এবার ময়দানে নামতে চলেছে এবং থিমটা একই, যেটা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছেন সেই একই থিমে। অর্থাৎ বাংলাদেশি পণ্য বয়কট করতে হবে এবং এর মধ্যে ঢাকাই মসলিন, জামদানি, পদ্মার ইলিশ এগুলো হচ্ছে একদম তালিকার ১ম দিকে রয়েছে। এছাড়াও সেখান থেকে যে কিছু, কিছু চাল আসে বা অন্যান্য সামগ্রী আসে, আচার আসে, বাংলাদেশি প্রোডাক্ট আসে, সেই সমস্ত কিছু পণ্য বয়কট করতে হবে এবং এই তালিকা এখন যখন তৈরি হচ্ছে কোনটা, কোনটা বাংলাদেশি পণ্য রয়েছে, তার পাশাপাশি বাড়ি, বাড়ি গিয়ে অর্থাৎ বড় সভা করে, সমিতি করে ওই একদম বর্ডারে গিয়ে আটকে দিয়ে এইভাবে নয়, যেটা শুভেন্দু অধিকারী করছেন ঠিক সেই পথ নয়। এটা বাড়ি, বাড়ি গিয়ে মানুষের কাছে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রচারের পাশাপাশি কোন, কোন সামগ্রী বাংলাদেশি সামগ্রী, বাংলাদেশ সংস্থার তৈরি তার চিহ্নিতকরণের পদক্ষেপ চলছে। এরপর এটা হচ্ছে ১ম স্টেপ এবং সেই স্টেপেরই আরেকটা অংশ হচ্ছে যে এই জিনিস যখন চিহ্নিতকরণ হয়ে যাবে, এই বাড়ি, বাড়ি প্রচার শুরু হবে, তখন ১ম যেটা হবে সেটা হচ্ছে অ্যা এই সংঘ, এই সংঘ মনোভাবাপন্ন যে সংগঠন রয়েছে বা বিজেপির যেসব সংগঠন রয়েছে, তাদের যারা সদস্য রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে অনুপ্রাণিত করা এই বাংলাদেশি পণ্য বয়কট করতে হবে। স্টেপ নাম্বার ১। স্টেপ নাম্বার ২ যেটা করা হবে, যখন এখান থেকে একটা ব্যাপকভাবে সাড়া আসতে শুরু করবে অর্থাৎ বাংলাদেশি পণ্যের মার্কেটটা পড়তে শুরু করবে, তখন সাধারণ মানুষের কাছে আর্জি জানানো যে দেখুন, বাংলাদেশে যেটা চলছে সেটা তো মানবতা বিরোধী। সেখানকার সংখ্যালঘু হিন্দু সনাতনীদের উপর যে অত্যাচার চলছে তার রেশ এপার বাংলাতেও এসে পড়বে। সুতরাং আমাদের জাগ্রত হতে হবে। এই বাংলাদেশীদের আমরা সবসময় বন্ধুভাবে হাত বাড়িয়ে দিয়েছি, কিন্তু তার প্রতিদানে তারা কি দিচ্ছে? সুতরাং মানুষকে, সাধারণ মানুষকে সেখানে গিয়ে কিন্তু অ্যা এবার উদ্বুদ্ধ করার কাজ হবে। এটা স্টেপ ২। স্টেপ ৩ যেটা হবে, কেন্দ্রের কাছে সমস্ত রকম বাংলাদেশি পণ্য আমদানি ও বিক্রয় বন্ধ। এটার আর্জি জানানো হবে। বাংলাদেশ থেকে আর কোন জিনিস নেওয়ার দরকার নেই। এটা সরাসরি একদম মোদী সরকারের কাছে গিয়ে দাবিটা জানানো হবে। আর ৪ নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশি বস্ত্রশিল্পের যে আন্তর্জাতিক বাজার রয়েছে, সেটাকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ বাংলাদেশ থেকে তো আমরা জিনিস নিচ্ছিই না, কিন্তু বাংলাদেশ যেটা বলে তারা খুব কম, কম মূল্যে পোশাক তৈরি করে, ফলে তাদের একটা মার্কেট রয়েছে। কিন্তু সেই বস্ত্রশিল্পের যেটা মূলধন অর্থাৎ আ
কার্পাস তুলো, কাপাস তুলো সেইটা বা যন্ত্রাংশ সেইগুলো পুরোপুরি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয়, আর তার পাশাপাশি এদের যে চিকিৎসা ভিসা রয়েছে সেটা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের এই নাচন-কোদন কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটা আ প্রবলেম শুরু হচ্ছে। সেটা হচ্ছে যে বাংলাদেশী বস্ত্রশিল্পের বাজার যদি এইভাবে বন্ধ করে দেওয়া হয়, তাহলে ভারতের যে কাপাস তুলোটা আছে সেটা বিক্রিটা হবে কোথায়? তার কি ব্যবস্থা আছে? সেটার ডিটেইলস এ আসছি। কিন্তু কেন এই কাজটা এই স্বদেশী জাগরণ মঞ্চ এরা করছেন? দেখুন, সংঘের শাখা সংগঠন, এদের ১ম থেকেই যেটা মোটিভ ছিল সেটা হচ্ছে দেশীয় পণ্য ব্যবহার, তাতে জোর দেওয়া। এবং কংগ্রেস আমল থেকেই তারা কিন্তু এটা শুরু করেছিল, কিন্তু সেইভাবে সাড়া পায়নি। কিন্তু যখনই নরেন্দ্র মোদী সরকার এলো, এই থিমটাতে যে সত্যিই ভারতবর্ষ বিশ্বাস রাখে, আস্থা রাখে এবং কেন্দ্র সরকার আস্থা রাখে, তার মডিফিকেশন রূপটা কিন্তু দেখা গেল। সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া। অর্থাৎ এই দেশীয় পণ্য ব্যবহার করো, মেক ইন ইন্ডিয়া। নরেন্দ্র মোদী কিন্তু সেই পথেই চলছেন। ফলে নরেন্দ্র মোদীকে আলাদা করে কিন্তু এই স্বদেশী জাগরণ মঞ্চ কোনো আলাদা অনুরোধ করছে না। যে থিমটায় তিনি বিশ্বাস করেন সেই থিমটাই কিন্তু স্বদেশী জাগরণ মঞ্চই চলে, এবং বেসিক্যালি সেই থিমটার উপর বেস করেই কিন্তু নরেন্দ্র মোদী এটা চালু করেছেন। এবার এই যে মেক ইন ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, দেশীয় পণ্য ব্যবহারের কথা বলা হচ্ছে, বাংলাদেশের বস্ত্রশিল্প তাকে সাময়িকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, তাদেরকে কড়া ওষুধ দেওয়া। কিন্তু ভারতবর্ষের তাহলে বাণিজ্য মার্কেটটার কি হবে? আর এইখানেই আসছে নরেন্দ্র মোদীর মস্তিষ্ক এবং ভারতের সঙ্গে বিশ্বের সম্পর্ক। দেখুন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই যেটা বিভিন্ন মন্ত্রকের কাছে তিনি বলেছিলেন সেটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য কিন্তু বহু প্রাচীন, এবং অতীতে কিন্তু বহু বাণিজ্য করেছে ভারত বিভিন্ন রুট ব্যবহার করে, যেগুলো আধুনিক কালে জামানার সাথে, সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলোকে কেন পুনরুজ্জীবন করা হবে না? সেই পুরনো সম্পর্ক কেন ঝালিয়ে নেওয়া হবে না? এবং সেই জায়গা থেকে আপনাদের মাথায় রাখতে হবে, ভারতবর্ষ এই কাজটা বন্ধ করে দেওয়ার ফলে ২০১৩ সাল থেকে চায়না তারা কিন্তু একটা মারাত্মক স্টেপ নিয়েছে। সেটা হচ্ছে সিল্ক রুট। কি এই সিল্ক রুট? যার মাধ্যমে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে বেজিং এর সম্পর্ক স্থাপন করা। এটা হচ্ছে প্রাইমারি লক্ষ্য। কিন্তু খাতায় কলমে এই জিনিসটা লেখা থাকলেও আসলে বেজিং যেটা করতে চায় যে চীন কেন্দ্রিক বাণিজ্য ও বাণিজ্যটাকে আরো বাড়িয়ে তোলা, এবং তার পাশাপাশি এই রুটের মধ্যে যেসব গরিব দেশগুলো আছে যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাদেরকে ১ম এ আর্থিকভাবে ঋণ দেওয়া, তারপর সেই ঋণের দায়ে ডুবিয়ে দেওয়া, তারপর চীনের মর্জি মাফিক তাদেরকে কাজ করতে বাধ্য করা। এবং সেখানে একটা আভ্যন্তরীণ গন্ডগোল তো লাগবেই। এমনকি চীনের মদতে পড়শি দেশেও তারা কিন্তু অ্যাটাক করবে, এবং সেখানে যখন যুদ্ধকালীন পরিস্থিতি হবে বেজিং সরকার সেখানে ঢুকবে। অর্থাৎ সোজা কথায় সিল্ক রুটকে ব্যবহার করে সেখানে একটা প্রভুত্ব স্থাপনের জায়গা, একদিকে তো বাণিজ্য বাড়ানো, অন্যদিকে প্রভুত্ব স্থাপনের জায়গা তৈরি করা। এবং ৩ নম্বর যে টার্গেটটা তাদের ছিল, যেটা সবথেকে মারাত্মক, সেটা আমেরিকাকে টপকে পৃথিবীর সর্বোচ্চ অর্থনৈতিক ক্ষমতাশালী দেশ হয়ে যাওয়া। এতগুলো দেশকে যদি নিজের কন্ট্রোলে রাখে, তাদের যুদ্ধ হবে না কিভাবে চলবে, আভ্যন্তরীণ গৃহযুদ্ধ চলবে, সবটা যদি তারা কন্ট্রোল করতে পায়, বাণিজ্যটা যদি তারা কন্ট্রোল করতে পায়, চীনের প্রোডাক্ট ছাড়া অন্য কিছু বিক্রি করা যাবে না, অন্য দেশকে ঢুকতে দেওয়া হবে না। সমস্ত কিছু কন্ট্রোল বেজিং এর হাতে চলে আসবে। তারা অর্থনৈতিকভাবে এই জায়গাটা করার চেষ্টা করবে। আর নরেন্দ্র মোদী বুঝেছিলেন যে চীনকে যদি টক্কর দিতে হয়, চীনের এই মনোভাবকে টক্কর দিতে হয়, তাহলে কিন্তু ভারতের পুরনো যে জায়গাগুলো রয়েছে সেটাকে পুনরুজ্জীবন করতে হবে, এবং যেখান থেকে ২০১৫ সাল থেকে কটন রুটের পুনরুজ্জীবনের জন্য তিনি কাজ শুরু করেন। এই কটন রুটটা কি? অতীতে ভারতের যে কাপাস তুলো হতো সেটা মধ্যপ্রাচ্য দিয়ে একদম ইউরোপ অব্দি সুয়েজ খালের মধ্যে দিয়ে গিয়ে সেখানে গিয়ে বাণিজ্য করা হতো। সেই রুটটাকেই তিনি জাগিয়ে তুলতে চলেছেন, এবং এটার চক আউট ২০১৫ সাল থেকে শুরু হয়েছিল। ২০১৬ সালেই এর ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা, ভারতের জায়গাটা তৈরি করা, এটা সময় লেগেছে। ফলে ২০২০ সাল অব্দি, ২০২৩ সাল অব্দি এই জায়গাটা চলে গেছে, এবং ২০২৩ সালের যখন G20 সামিট হলো, তারপর থেকেই এটা নিয়ে কিন্তু অল আউট ঝাঁপাচ্ছে মোদী সরকার। এর ফলে যেটা হয়েছে, ইতিমধ্যেই ইতালির সঙ্গে সম্পর্ক শুরু হয়ে গেছে, এবং ভারত থেকে ইতালি যাচ্ছে। এবং এই জায়গাটা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, ইতালি যেতে গেলে ইউরোপে পৌঁছে যাচ্ছে, ইউরোপের প্রবেশদ্বারে চলে যাচ্ছে, এবং মধ্যপ্রাচ্যের শহরগুলো দিয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ বন্দর দিয়ে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যটা কভার হয়ে যাচ্ছে। এর পাশাপাশি ইতালি পৌঁছে যাওয়া মানে ইউরোপটাকে পুরোপুরি কভার করে নিচ্ছে, এবং ইউরোপ পৌঁছে যাওয়া মানে পরবর্তীকালে আফ্রিকা অব্দি পৌঁছে যেতে পারে। অর্থাৎ যদি ভবিষ্যতের কথা ভাবেন, এই কটন রুটকে যদি জাগ্রত করা যায়, ভারতের জন্য মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা একটা কি বিস্তীর্ণ অঞ্চল বাণিজ্যের জন্য খুলে যাচ্ছে। ফলে বাংলাদেশের $১৬ বিলিয়ন থেকে কত গুণ, কত
গুণ এখানে ইনকাম হবে, ভারতের বাণিজ্য হবে, সেই জায়গাটা একবার ভেবে দেখুন। এবং সবথেকে বড় কথা, এই যে কাজটা ভারতবর্ষ করবে, তাতে সবথেকে বেশি সাপোর্ট আসবে আমেরিকার। অন্য কোনো কারণে নয়। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির বন্ধু সেই সব কারণে নয়। দেখুন এই জায়গাটা যদি করা হয়, তাহলে ভারত যে এই দেশগুলোর সঙ্গে শুধুমাত্র বাণিজ্য স্থাপন করবে, ভারতের প্রভুত্ব করার কোনো রকম কোনো ইচ্ছা নেই, এটা সকলের কাছে প্রতিষ্ঠিত। ফলে খুব স্বাভাবিকভাবেই এতদিন কোনো অল্টারনেটিভ না থাকায় চায়নাকে অ্যাকসেপ্ট করতে এইসব দেশগুলো বাধ্য হচ্ছিল। তারা তখন কিন্তু বেজিংকে রিজেক্ট করতে শুরু করবে এবং ভারতের সঙ্গেই বাণিজ্যটা করবে। অন্যদিকে আমেরিকাও কিন্তু এটাতে অনেক বেশি সাপোর্ট করবে, কেননা সেক্ষেত্রে চীন তাদেরকে টপকে অর্থনৈতিক শক্তি হতে চাইছিল, সেই জায়গাটাকে কিন্তু প্রতিহত করা যাবে। আর সবথেকে বড় কথা, এই জিনিসটার সবথেকে যেটা বড় ভবিষ্যৎ হচ্ছে, ১ম এ এটা ওই জাহাজ দিয়ে, বন্দর দিয়ে জিনিসটা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে এটার আরো মডিফিকেশন, আরো আধুনিকীকরণ করার প্ল্যান চলছে। এবং যার একটা প্রাইমারি আপনারা ধারণা পেয়েই গেছেন, সেটা হচ্ছে ভারত থেকে মধ্যপ্রাচ্য অব্দি, মিডল ইস্ট অব্দি জলের তলা দিয়ে, সমুদ্রের তলা দিয়ে রেলপথ তৈরি করা। এটা পরবর্তীকালে সমুদ্রের তলা দিয়ে মিডল ইস্ট হয়ে একদম ইউরোপ অব্দি চলে যাবে, আফ্রিকা অব্দি চলে যাবে। এবং সেই কাজে ইসরায়েল, ভারতের আরেক পরম বন্ধু দেশ, তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবং সেক্ষেত্রে আগামী দিনে ভারত, আমেরিকা এবং ইসরায়েল, এই যে ট্রায়াঙ্গেল তৈরি হবে বিশ্ব শক্তির ক্ষেত্রে, অক্ষ শক্তির ক্ষেত্রে, তারাই কিন্তু পুরো জিনিসটাকে কন্ট্রোল করার জায়গায় চলে যাবে। এবং বেজিং সেক্ষেত্রে কিন্তু, চায়না সেক্ষেত্রে কিন্তু ব্রাত্য হয়ে যাবে। ফলে এই চীনা ড্রাগনের দেশ যারা বাংলাদেশে এসে মদদ দিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী শক্তি তৈরি করছে, সেখানে একদিকে সংঘ ময়দানে নামছে, বাংলাদেশের হালত খারাপ হতে পারে। এবং শুধু বাংলাদেশ নয়, সেক্ষেত্রে তাদের মদতদাতা চায়না, তাদেরও কিন্তু আগামী দিনে অবস্থা আরো খারাপ হতে পারে, এবং তার পরিকল্পনা পুরোপুরি চলছে। এবং এই সমস্ত কিছু শুরু হয়েছিল এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি এর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, এবং তার গর্জনটা যে ফাঁকা গর্জন ছিল না, এবং তিনি যে সঠিক পথেই আছেন, সংঘের এতভাবে ইনভলভ হওয়া, কেন্দ্র সরকারের এইভাবে আগাম প্ল্যানিং করা, তার সমস্ত কিছু ইঙ্গিত দিচ্ছে যে শুভেন্দু পথই চলছে। এবং শুভেন্দু অধিকারীর মতো পথেই যদি সংঘ এইভাবে সরাসরি ময়দানে নামে এবং মানুষকে সচেতন করতে থাকে, তাহলে ডেফিনেটলি তার যে এফেক্ট, সেটা আগামী দিনে একটা ডেডলি কম্বিনেশন পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য হবে। সংঘ তাদের কাজ করবে, দেশ তৈরি করা, নেশন ফার্স্ট এই থিওরিতে এগিয়ে চলা, সমাজের মানুষকে সচেতন করা। অন্যদিকে শুভেন্দু অধিকারী ডেফিনেটলি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। তার রাজনৈতিক যে পজিটিভ পয়েন্টটা, পজিটিভ ভাইবসটা, সেটা তিনি তার রাজনৈতিক দলকে দিতে পারবেন। ফলে এই দুয়ে মিলে এবার কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সামগ্রিকভাবে বড় একটা রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গায় চলে আসছে। বলবেন সংঘের এইভাবে শুভেন্দু অধিকারীর পথকে আরো শক্তপোক্ত করে দেওয়া, এবং কেন্দ্র সরকারের এই নিয়ে এত বিস্তীর্ণ ভাবনা চিন্তা, এবং ভারতের বাণিজ্য এবং অর্থনৈতিক দিকটাকে আরো বেশি শক্তিশালী করার এই পরিকল্পনা নিয়ে যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।